দ্য সাইলেন্ট ম্যানর লিখনতে রয়েছেন নায়না ইমরুজলেকি পার্ট 65। আহির ও মীর গভীর রাত করে বাড়ি ফেরে। মীর যেতে যেতে ভয় পাচ্ছিল শালুকের জন্য। মীর এত গভীর রাতেও বাড়ি ফিরলে বাইরের থেকে যদি দেখে ফেলে শালুক তো ভীষণ চেঁচামেচি করবে। কিন্তু সৌভাগ্যবশত শালুক সজাগ ছিল না তখন। সদর দরজা খুলে দিয়েছিল বুলবুল। মীরকে বুলবুল হুমকিও দিয়েছিল, আপনি রাত করে বাড়ি ফিরেছেন, মালকিনকে বলে দেব। মীর জবাবে বলেছিল, তো টাকা চাই তাই তো, কত টাকা লাগবে বল। এরপর বুলবুল টাকা চাই, মীর পরে দেবে বলে। তখন ওর মুখটা বন্ধ করে। ঘড়ির কাঁটা এখন ঠিক 3টে এসে থেমেছে। আহির মুখ গম্ভীর করে বসে আছে বারান্দায়। বারান্দার গিল থেকে শোষো করে বাতাস ঢুকছে। শীতল বাতাসে আহিরের শরীর কাঁটা দিয়ে উঠেছে। তবু সেখানে বসে আছে গৌরী, ওরফে জেসিয়া সারোয়ারি। মেয়েটিকে ভীষণ রকমভাবে ভালোবাসে, আজ সাহস করে বলেও দিয়েছে তার ভালোবাসার কথা। কিন্তু বিপরীতে তাকে প্রত্যাখ্যান করেছে মেয়েটি। আহিরের চোখে জল জমে। কখনো সে অল্পতেও কাঁদেনি, আজ কান্না পাচ্ছে, প্রচুর কান্না পাচ্ছে। গৌরী তার হবে না, তাকে পাবে না, ভাবতে তার ভীষণ কষ্ট হচ্ছে। ইজি চেয়ারে বসে মাথা হেলিয়ে রেখেছে, দৃষ্টি তার ওপরের দিকে। একটু পরপর দীর্ঘ নিঃশ্বাস আসছে। মনস্থির করে আগামীকাল গৌরীর সাথে শেষ আরও কিছু কথা বলবে, বোঝানোর চেষ্টা করবে। যদি গৌরী তার প্রস্তাবে রাজি হয় তবে সে তার মা বাবাকে নিয়ে আসবে। তাদের দোয়া নিয়ে হবেই গৌরীকে ঘরের বউ বানাবে সে। আহির তার মা বাবার একমাত্র সন্তান, তার আবদার ফেলবেন না তার মা বাবা, আহির নিশ্চিত। আহির ইজি চেয়ারে দোল খেতে খেতে ঘুমিয়ে যায়। ঘুমের ঘোরে মিষ্টি একটা স্বপ্ন দেখে। গৌরীর কাছে গিয়ে আবারও তাকে বোঝাচ্ছে, তবে আজ গৌরীর মুখে উজ্জ্বল হাসি, আহিরের হাতে একটা ফুল। আহির বলল, তোমার প্রস্তাব গ্রহণ করো, কথা দিলাম এই তোমাকে ছুঁয়ে কখনো আমার অন্তরে তোমার জায়গার পরিবর্তন আসবে না। আমার ভালোবাসা ক্রমশ বাড়বে, কমবে না। দরকার হয় তোমার জন্য জীবন দেব, তবু তোমার জীবনটা নষ্ট হতে দেব না। বলে গৌরীর দিকে ফুলটা এগিয়ে দিল। গৌরী কাপা হাতে ফুলটি নিল, আশেপাশে তাকালো বারবার। না, কেউ নেই। তার মাথা নিচু। আহির ঝুঁকে বলল, কিছু তো অন্তত বলো। গৌরী গোলাপ ফুলের মতো ফোটা ফোটা হাসি নিয়ে আঁকে। তার নিখুঁত হাসি আহির দেখল। নিখুঁত চোখ, নিখুঁত নাক, ভ্রু, সবকিছু মিলে যেন গৌরীর সৌন্দর্য সূর্যের মতোই চিকচিক করছে। গৌরী পিঠ ঘুরে তাকিয়ে বলল, আপনার মা বাবাকে নিয়ে আসবেন, আমি অপেক্ষা করব। বলে গৌরী ছুটে বাড়ির দিকে চলে যায়। আহির তার জবাবে খুশিতে আপ্লুত হয়ে ওঠে। ঘুমটা আচমকা ভেঙে গেল। মীর আশাতে এসেই আহিরকে ডাকা শুরু করেছে। আহির চোখ মেরে তাকালো। স্বপ্নের কথাটা মনে পড়ে। যদি সত্যি গৌরী রাজি হয়ে যেত। আফরোসের সাথে সে ভাবছে। মীর তার পাশে বসে বলল, এখনো ঘুমাসনি কেন? কি ভাবতে ছিলিস এতক্ষণ? ঘুম আসছে না, কিছু ভালো লাগছে না। তুই ঘুমাসনি কেন? মীর নির্বিকার কণ্ঠে বলল, ঘুমের চেষ্টা করছিলাম, ঘুম আসছে না। আমারও কিছু ভালো লাগছে না। কখনো এরকম অনুভূতি হয়নি, আজ হচ্ছে। এতক্ষণ ছাদে বসে কাবির হোসেনের সাথে কথা বলছিলাম, বেশ মজার মানুষ উনি। যা এখন ঘুমা, আগামীকাল কথা হবে। আগামীকাল কেন? এখন যত খুশি কথা বলে নেই। আগামীকাল বেঁচে থাকবো, তার এতে কোনো নিশ্চয়তা নেই। বেঁচে থাকার নিশ্চয়তা যখন নেই তখন ভালো পথে ফিরে আয়। পথ তো ভালোই হয়, খারাপ কোথায়? বলল মীর। সিগারেট ধরলো, ঠোঁটের মাঝে রেখে একটা টান দিয়ে বলল, তুই ঘুমিয়ে যা, নয়তো শোক পালন কর, আমি আসছি। বলে উঠে গেল। আহিরের ঘর থেকে বেরিয়ে হাঁটলো মায়ের ঘরের উদ্দেশ্যে। রাফিদ রাত 8টার পরেই ঘুমিয়ে পড়েছে। সকাল থেকে এসে অনেক খেটেছে, ক্লান্ত শরীর। মীর তখন ডেকেও ওঠেনি সে। আহির যেন মর্মাহত হয়ে পড়ে। মীরের মনটা উদাস হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। শুধু ভাবছে কি যেন কি হবে। মনটা আপাতত সব পরিষ্কার করতে হবে। মায়ের উল্টোপাল্টা কথা শুনলে নিশ্চয়ই মন ভালো হবে ভেবে তার ঘরের দিকে এগোচ্ছে। যেতে যেতে পথে দেখা হলো বুলবুলের সাথে। মাঝরাতে জল খাওয়ার অভ্যাসটা ওর আজও যায়নি। তখন জল খেতে খেতে
উঠে থেকে জগে জল নিই। জল নিতে নিচে রওনা হতেই মীরের সামনে থমকে দাঁড়ায়। মীরও দাঁড়িয়ে যায়। তাদের প্রথমে চোখে চোখে কথা হয়। বুলবুল মীরের পথ ধরে সামনে তাকালো। সামনে মায়ের ঘর। তার ঘরে যাচ্ছে বুঝে প্রশ্ন করল, আবার কি মতলব আপনার? মীর যেন বুলবুলের প্রশ্নে ক্লান্তি অনুভব করলো। শরীরের ভাঁজ ভেঙে বলল, ম্যাচ খেলতে যাচ্ছিলাম। আর কোনো প্রশ্ন? কিন্তু একদিনই এতবার? তোর সমস্যা? না, আমি কি আসবো? আমার গোলকিপারের দরকার নেই, আমি একাই সব, বলে মীর বুলবুলকে ছেড়ে এগোলো। মীর মায়ের ঘরের সামনে এসে থামি। হাতের সিগারেট ফেলে দেয় মেঝেতে, পা দিয়ে পিষে ফেললো। মায়ের ঘরে দরজা খোলা, ভেতরে বাতি নিভাবো, কয়েকটি মোমবাতি জ্বালিয়ে রাখা। সে ধীর স্থির পায়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। মোমবাতির আলোয় ঘরটা মৃদু আলোকিত। মীরের দু চোখ মায়কে খুঁজছে। বিছানায় তাকায়, কম্বল জড়ো করা, নিশ্চয়ই ঘুমাচ্ছে। মীর বিছানার সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পড়ল। মায়ের পাশে বসে। মায়ের কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মীর তা দেখে বলল, আজ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছ, আগে তো কখনো ঘুমায়নি? বলে আবার বলল, এটা আমি কি বলছি? আমি কি কখনো তোমার সাথে রাতে থেকেছি যে জানবো? আজকাল না আমি বোকা বোকা কথা বলছি। যাকে ছাড়ো এসব। তুমি হঠাৎ এভাবে ঘুমাচ্ছ? খুব ঠান্ডা লাগছে? নাকি লুকিয়ে লুকিয়ে কান্না করছো? নতুবা ভূতের ভয়ে কম্বল মুড়ি দিয়েছ? তুমি নিশ্চয়ই আমার কথা শুনেছ, তবু চুপ করে আছো। এই পর্যন্ত বলে মীর থামে। কম্বলটা নড়ে উঠল। মীর বলল, তুমি নড়ছো? তার মানে তোমার ঘুম নেই চোখে। ঘাপটি মেরেছ আমার ভয়ে। ভয় নেই, করতে পারো, কিচ্ছু করবো না। এখন অসভ্যের ব্যাখ্যা বোঝাতে ইচ্ছে করছে না, শরীরে শক্তি নেই। মীর দেখলো মায়ে উঠছে না। পুনরায় কম্বল নড়ল। মীর একবার একটু বিরক্ত হলো। মায়েকে যেভাবে হোক উঠাতে হবে। কিভাবে উঠাবে ভেবে মীর হুট করে মায়ের শরীরের ওপর উঠে দু পা দুদিকে দিয়ে হাঁটুতে ভর দিয়ে মায়ের ওপর দ্রুত বজায় রেখে বসে। এরপর মায়ের দিকে আরেকটু ঝুঁকে বলল, এই মেয়ে, আমি তোমার ওপরে দরজা লাগিয়ে দিয়েছি। যদি তোমার ওপর আক্রমণ করে বসি, ভয় পাচ্ছ না? কম্বলের নিচ থেকে কোনো সারা শব্দ এলো না। মীর এবার কিছুটা তীর্য কণ্ঠে বলল, এই মেয়ে, ওঠো। আমি ঝাঁপিয়ে পড়লাম। কথাটা শেষ করতে না করতেই কম্বলটা মুখের ওপরে সরিয়ে ফেললেন জয়ন্তন বেগম। মীর জয়ন্তন বেগমকে দেখে হকচকিত হয়ে উঠল। ছিটকে দূরে সরে যায়। বেখালিভাবে মীর খাট থেকে পড়ে যায়। ততমতে খেয়ে বলল, দাদু তুমি? বলে মীর ঢোক গেল। জয়ন্তন বেগম শোয়া থেকে উঠে বসে। মীরের দিকে চেয়ে বলল, কখন থেকে আমি তোর উল্টোপাল্টা কথা শুনতেছি। কিসব নোংরা নোংরা কথা, দাঁড়া তোরা দেখাইতেছি মজা। বলে জয়ন্তন বেগম খাট থেকে নেমে তার ছড়িটা হাতে নিয়ে মীরকে পেটাতে শুরু করলো। পেটাতে পেটাতে বলল, তোর খুব শখ আমার উপরে ঝাঁপাই পড়েন, নিজের শরীর শক্তি দেখাইতে আইসো, ছি। মীর জয়ন্তনকে আটকাতে চাইল। বলল, আরে দাদু, আগে আমার কথাটা শোনো। আমি তোমার ওপর শক্তি দেখাবো না, আমি তোমার নাতনিকে ওপরে দেখাতে এসেছিলাম। তুমি ওর ঘরে, আমি কিভাবে জানবো? তুই কি করে জানবি মানে? এই মাঝরাতে তুই ওর ঘরে কে? মীর জয়ন্তনের ছড়িটা টেনে নিয়ে দাঁড়িয়ে গেল। বলল, অনেক মেরেছ, এখন শোনো। আমাকে অসভ্য বলেছিল, তাই প্রতিশোধ নিতে এসেছিলাম, কিন্তু এসে আমি নিজেই বলির পাঠা হয়ে গেছি। জয়ন্তন বেগম সোজা হয়ে দাঁড়ান, ঘরের আলো জ্বালান, বলেন, আর একটু হইলে তুই আমার শৈলের ভর দিতি। তোরে বিদেশি এই শিক্ষা দিছে হতচ্ছাড়া। শিক্ষা অনেক পাইছি, কিন্তু কেউ আমাকে অসভ্য কয় নাই। আইস তুমি আমারে কইলা, আমার কষ্টে কান্না করতে মন চাইতেছে। বলে থেমে মীরের মুখে আঞ্চলিক ভাষা শুনে জয়ন্তন কিছুটা অবাক হলেন। চোখ ছোট করে মীরের দিকে তাকিয়ে বললেন। মীর ছড়ির দিকে চেয়ে এতক্ষণ কথা বলছিল। জয়ন্তনকে চুপচাপ দেখে চোখ তুলে তার দিকে তাকালো। নিজের বলা আঞ্চলিক ভাষার কথাগুলো তার কানের কাছে ভেসে উঠল। বিড়বিড় করে বলল, এই আমি কি বললাম? কি ভাষায় কথা বললাম? তোর মাথাটা গেছে নাকি বুড়ি? তোমার জন্য আমার ভাষা পরিবর্তন হয়ে গেছে। আমার সাথে কথা বলতে গেলে আগে শুদ্ধ ভাষা শিখে এসো।
আহা, আমার কালাচানের নাতনি, ওনার লাগে কথা কইতে গেলে আমার বইয়াই গেছে। এই ঘরতন বাইরা তো। মীর ছড়িটা জয়ন্তনের দিকে এগিয়ে দিয়ে বলল, যেতে এসেছি থাকতে নয়, বিশেষ করে তোমার মতো বুড়ির সাথে। তোর থেকে ভালোই আছি। তুই হাতে দেখছোস সাপের মতো কী সব, তার লগে ঝাঁকানাকা প্যান্ট, মাথার চুল উলা ভেড়ার মতো, চোখ দুটো বিড়ালের মতো। তারপরও তোরে আমার ভালো মানায় না, বাদরের মতো লাগতেছে তোরে। মিন ভেঙচি কেটে বলল, তোমার সাথে মানাতেও চাই না, আমার ভার সহ্য করতে পারবে না। এতটুকু বলতেই জয়ন্তন পুনরায় ছড়ি দিয়ে মীরকে মারতে শুরু করলেন। বলেন, ঘরের থেকে বাইর হ, মুখে কিছু আটকায় না না। মীর আর কিছু না বলে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। জয়ন্তন ঘরের ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। মীর হাঁটুর ওপর হাত রেখে তাতে নিজের ভর রেখে দম ছাড়ল। লক্ষ্য করলো তার পেছনে কেউ। ঘুরে তাকালো, বুলবুল জগ হাতে দাঁড়িয়ে আছে। মীর তাকাতেই তার দিকে এগিয়ে আসলো। মীর নিশ্চয় ছেড়ে বলল, তুই আজও এখানে? আপনি বললেন না আজ ম্যাচ খেলবেন, তাই আগে থেকে জল নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি খুব হাঁপাচ্ছেন, নিন জল খান। বুলবুল জলের জগটা এগিয়ে দিল। মীর কটমট চোখে ওর দিকে তাকালো। মীর জলটা খেয়ে ফেলল। বুলবুল বলল, খেলায় কে জিতলো? মীর কিছুক্ষণ আগে অপমানিত হয়েছে, তার দাদির কাছে ধরা খেয়েছে। বুলবুলকে বলতে চাইছে না, কিন্তু আন্দাজ করতে পারছে বুলবুল সব শুনেছে। তবু নিজের মনোভাব ধরে রাখার চেষ্টা করে বলল, কে জিতবে? ওই বুড়ি জিতেছে, এটা ব্যাপার না। বুড়ি মানে ম্যাচ খেলা হলো না? মীর মাথা নেড়ে জানালো। বুলবুল জগটা মীরের হাত থেকে নিয়ে বলল, তাহলে জল খেয়ে কী করলেন? শুধু শুধু জলটা শেষ করলেন। ধরা খেয়েছেন আপনার দাদির কাছে? মীর নিশ্চয় ভঙ্গিতে মাথা আড়ালো। হ্যাঁ, ধরা খেয়েছি। বুলবুল সশব্দে হেসে উঠল। হাসির সময়টা দীর্ঘ হয়। মীরের শরীর জ্বলে ওঠে ওর হাসি দেখে। বুলবুল হাসি থামিয়ে বেশ কৌতূহল ভঙ্গিতে বলল, আচ্ছা, এই ম্যাচ খেলাটা কি? মানে এর আগে কোনোদিন শুনিনি এই নাম। মীর কোনো জবাব না দিয়ে বিরক্ত হয়ে হাঁটতে শুরু করলো। বুলবুল তার পিছু নিল। পেছন থেকে প্রশ্ন ছুটছে, বলুন না, ম্যাচ খেলার মানে কি? মীর থম মেরে দাঁড়িয়ে বলল, থাইল্যান্ডে এক ধরনের খেলা হয়, ওটাকে ম্যাচ বলে। চলুন, আমি আর আপনিও খেলি। আমি কখনো খেলিনি। বুলবুলের মুখে কথাটি শুনে মীর কপাল চাপড়িয়ে ছাদের দিকে চেয়ে রইল। ছাদে এখানে বসে আছে মায়া ও তৃষ্ণা। তৃষ্ণা রাত জাগতে চায়নি, মায়ের জড়োজড়িতে বাধ্য হয়ে ছাদে বসে আছে। মায়ার ঘুম নেই আজ। রাত পোহালেই বিয়ের তর্জমা। রাত শেষের দিকে শেফালি এসেছে। ওকে মায়া বেশ কিছুক্ষণ আগে ডেকে এসেছিল, চা চেয়ে এসেছিল। মাথা ব্যথা করছে সে কখন থেকে মায়ার। তখনই শেফালিকে ডেকে চা তৈরি করতে বলেছিল আদা দিয়ে। শেফালি চা এনে মায়াকে দেয়। মায়া তৎক্ষণাৎ চা খাবে না বলল, মন ওঠানামা করল। শেফালি তীব্র রেগে গেল। মাঝরাতের ঘুম ভেঙেছে, তার উপর রাত করে চা করতে হয়েছে, এখন খাবে না বলছে। মায়ার চোখে জল বিসর্জন দিচ্ছে। মীরকে তার বোনের কথা সরাসরি বলবে কি ভাববে? আত্মসম্মান বোধের কথা চিন্তা করে আবার নিজেকে গুটিয়ে নিয়েছে। ভালোবাসা যেখানে সেখানে আত্মসম্মান বোধ আগে। মায়ের সত্তা তাকে প্রশ্ন করলো, জবাব যেন মিলছে না। শেফালি মায়ের দিকে এগিয়ে এলো। চাটা খান, মাথা ব্যথা কমবে। না খাইলে আমার কষ্ট বৃথা যাইব। উফ, একা ছাড়া মায়, তোর চা তুই খা। এখনো চা অনেক গরম। শেষবার জিগামু, খাইবেন না? শেষবার জিজ্ঞাসা করবি, সেটা আবার বলে নিস? যা এখান থেকে যা তো। শেফালি বিদ্যুৎ বেগে ছুটে চলল ছাদ থেকে নিচে। ছাদের দরজার কাছে এসে মীরের সাথে ধাক্কা খেয়ে শেফালি পড়ে যায় মেঝেতে। মীর ব্যস্ত পায়ে ছুটে আসছিল। তখন জয়ন্তনের সামনে লজ্জায় পড়েছিল। মেজাজ বিগড়ে আছে। সে ক্রোধ যেন হাঁটার গতির ওপর ছিল। শেফালির পায়ের ব্যথায় কেঁকিয়ে উঠল। ও মা বলে চিচিয়ে উঠল সশব্দে। মায়ের তৃষ্ণা এগিয়ে আসে। মীর মাথায় হাত দিয়ে বলল, আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম কার মুখ দেখে কে জানে। পরক্ষণেই মনে পড়ে আজ রাত শেষ পর্যায়ে। আগামী দিন ইতিমধ্যে হাজির, সে তো নির্ঘুম কাটিয়েছে। পুনরায় মীর মায়াকে শুনে শুনে বলল, ধাক্কা খেলাম তো খেলাম, অন্য কারোর সাথে খেলে ভালোই হতো।
মায়া মীরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, এত রাতে এখানে কি? আর শেফালিকে ধাক্কা দিচ্ছেন কেন? আমি ওকে ধাক্কা কোথায় দিলাম? বরং ও এসে আমার গায়ে পড়েছে। শত হোক, আমার মতো সুদর্শন পুরুষ কে সবার মনে লাগে। ও না হয় একটু দেহ লাগাতে চেয়েছে। আপনি খুব বাজে। লেখা আছে কোথাও? আপনার সারা শরীরে লেখা। শুনে মীর পরনের জ্যাকেটটা খুলতে চাইল। বলল, তাহলে কাপড় খুলে দেখাচ্ছি। ছি, চলে যান এখান থেকে। আপনার জন্য কোনো শাস্তি পাচ্ছি না। তোমাকে চিরশান্তি দিতে এসেছিলাম, কিন্তু ঘুরে ফিরে শয়তানের সাথে দেখা হয়েছে। মায়া ঠোঁট চিপে হেসে বলল, দাদুর সাথে নিশ্চয়ই দেখা হয়েছে। আমার ঘরে গিয়েছিলেন। আমাকে কথা শোনাতে ওনাকে বলেছেন। উনি আপনাকে নিশ্চয়ই লাঠিপেটা করেছে। মায়া এক নিঃশ্বাসে কথাগুলো বলল উৎফুল্ল ভাষাতে। বলা শেষে হেসে উঠল। অট্ট হাসিতে তলিয়ে গেল সে। মীর মায়ের মুগ্ধকর হাসি দেখলেও নেশা ভরা চোখ জোড়া নিয়ে এসেছিল মায়াকে ধমকাবে বলে, কিন্তু তার মসৃণ হাসি, স্নিগ্ধ হাসিতে তার রাগ যেন গলে গেল মোমের মতো। তার ঠোঁটে এক চিলতে হাসি ভরে উঠল। মায়া হাসি মাখা মুখটি এদিকে সেদিকে সরিয়ে নিল। মীর ঘাড়কাত করে সেদিকে পানে চেয়ে দেখছে। মীর দুই ঠোঁট সরু করে শ্বাস ছেড়ে বলল, মায়াবতী, এভাবে হেসো না। তোমার আগুন মাখা হাসিতে যেন হৃদয় গলে যায়। মায়া হাসি থামিয়ে দিল, মীরের দিকে তাকালো। মীর তৎক্ষণাৎ নিজের বক্তব্য ঘুরিয়ে ফেলতে চাইল। এটা তোমাকে বলিনি, একজন লেখিকার কথা। শেফালি ও তৃষ্ণা ছাদ থেকে চলে যায়। মায়া চিলেকোঠার পাশে এসে দাঁড়ায়, আলগোছে দেওয়ালের সাথে। মীর তার সামনে পায়চারি করতে করতে বলল। এরপর সে দুই হাত সম্মুখে রেখে দেওয়ালের সাথে মায়ের পাশে দাঁড়ালো। মায়া তার দিকে চেয়ে শীতল কণ্ঠে বলল, আমার হাসির প্রশংসা করেছিলেন? একদমই না। আমি মীর কোনোদিনও মেয়েদের হাসির প্রশংসা করি না। তবে একজন আছে যে আমায় অনেক পছন্দ করে। কে সে? আছে, মাস্টারের বড় ছেলে। আমাকে অনেক পছন্দ করে, কিন্তু কোনোদিন আমার বাবার ভয় আমাকে বলতেই পারেনি। হয়তো আমার বিয়ে হয়ে যাওয়ার জন্য কষ্টও পাচ্ছে। একদিন তো আমার হাত পর্যন্ত ধরেছিল। আমার হাতে নাকি খুব নরম, সেটা বলেছিল। মীর ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়েছিল। মায়া লক্ষ্য করলো মীরের অভিব্যক্তি। মনে হচ্ছে সে যেন কোনো কারণে রেগে গেছে, হঠাৎই রাগে জ্বলছে। সে তাপ মায়া পাচ্ছে। তার কারণটা ঠিক আন্দাজ করতে পারল না মায়া। তবু আগ বাড়িয়ে প্রশ্ন ছড়ে, আপনি রেগে আছেন মনে হচ্ছে। কোথায় না তো, বলে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটার চেষ্টা করছে। মায়া প্রসঙ্গ বদলে বলল, তখন নিশ্চয়ই দাদুর মার খেয়েছেন। তুমি মার খাইয়েছ, ওর শোধ আমি তুলব। অপেক্ষায় রইলাম। আমি অপেক্ষায় আছি সেই উত্তম সময়ের, বলে ঠোঁট বাঁকিয়ে হাসে মায়া। তার হাসির কারণ মীর মার খেয়েছে বলে। মীর তার সামনে এগিয়ে বলল, খুব মজা পাচ্ছ তাই না? কণ্ঠে যেন মীরের সুর মাখা। মায়া কিছু না বলে পুনরায় বলল, সত্যি হাসি পাচ্ছে। মীর বাঘ হাতে নাতে কত কি বলেছিল, থেমে একবার হাসি থামিয়ে হাসে মায়া। মীর তাকিয়ে আছে মিনা পলকে। মায়া মীরের দৃষ্টি লক্ষ্য করে বলল, ওভাবে কি দেখছেন? তোমাকে যতই দেখি ততই যেন দেখতে ইচ্ছে করে, তবে দেখার তৃষ্ণাই মেটে না। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।